কি অবস্থা রিক্তি? ঈদ কেমন গেল? গেছে মোটামুটি বোরিং। তোমার কেমন গেছে? আরে কিছু বলতে না। আগে কিছু আর দুটা রয়ে গেছে। মাত্র বছর পাওয়া যায় জীবনে আমি কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে গেছিলাম হঠাৎ করে যে আমি বলে তো একটা দিন আমি যে গ্রুপ থেকে এর গেছে কি কই এই যে ভাই কিছু হলো ওই দিন ল্যাপটপে নেই কি ওর পাশে রক্ত বাড়ছে এটা তো হতেই পারে আর অপারেশন করতে নাকি আরে বলতে হবে কিছু হইবো আর কি আমার ওকে সো আমরা আজকে পার্টিকেল ফিজিক্সের যতটুকু পার্ট বাকি ছিল ওই জিনিসটা শেষ করব। তো আমাদের অলমোস্ট শেষ পড়ালেখা ইউনিট 4 এ। তো পার্টিকেল ডিটেক্টর, পার্টিকেল অ্যাক্সেলারেটর এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের পড়াশোনা হয়ে গেছে। তো এখন আমাদের লার্জ হ্যাড্রন কলাইডার, ঠিক আছে, এই জিনিসটা কি জিনিস এন্ড আমাদের এই যে একটা ডিটেক্টরে কি কি করতে পারতে হবে এইসব জিনিসগুলো নিয়ে কথা বলে আমাদের আসলে পার্টিকেল জু এর জিনিস অলরেডি আমরা বলে রাখছি। ম্যাটার, অ্যান্টি ম্যাটার, যে কোয়ার্কের যে ফ্যামিলি গুলো বলছি, ইলেকট্রনের ফ্যামিলি গুলো আমরা বলছি, দেন ওগুলার চার্জ এন্ড ওগুলার অ্যান্টি পার্টিকেল গুলার চার্জ কোনটা কি থাকে প্রত্যেকটা নিয়ে আসলে আমাদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা জাস্ট তোমাদের সিম্পল স্টুডেন্ট বুকের এই জিনিসটা রিডিং পড়লে পরে বুঝতে পারার কথা। তো আমরা আজকে বেসিক্যালি এই কাজটাই করব যে আমরা ওয়ান বাই ওয়ান টপিকগুলো পড়ে যাব এন্ড দেখব যে এগুলা জিনিস নিয়ে কারো কোনো কিছু বুঝতে কোনো কিছু প্রবলেম আছে নাকি, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে পার্টিকেল জু থেকে শুরু করি। ওকে সো এখন পার্টিকেল জু, এখানের মধ্যে আমরা যে ব্যাপারটা বলছিলাম কি জিনিস ফার্স্ট, যে এনার্জি দিয়ে আমরা ম্যাস প্রডিউস করতে পারি, আবার ম্যাস থেকে আমরা এনার্জিতে ব্যাক যাইতে পারি, ঠিক আছে। তো ওই জিনিসটা নিয়ে এখানে ফার্স্ট আমাদেরকে বলবে কেমন জিনিস, খেয়াল করো। ক্রিয়েশন কি বলতেছে, the implication from most creation stories is that from nothing the material of the earth was brought into being by an unexplained entity। যে আমাদের যে জিনিসটা যে যেরকম বিলিভ করি, খোদা, আল্লাহ, যে যেটা ওরকম নাম দিয়ে ডাকে, তো আমরা ডিল করি কি যে ইভেন্চুয়ালি কোনো কিছু ছিল না, দেন হঠাৎ করে সবকিছু এরকম কি করছে, ক্রিয়েট করা হয়েছে। তো এখন এখানে আমাদের কাজটা কি, however one of Einstein's most important theories suggests exactly this, কি matter can appear where previously there was nothing but energy। তো ইনিশিয়ালি কি থাকতে হবে, তোমার এনার্জি অ্যাট লিস্ট থাকা লাগবে, যে বিগ ব্যাং এর সময় অ্যাকচুয়ালি ম্যাস গুলা যে প্রডিউস করছে, কিভাবে প্রডিউস করছে, ফ্রম এনার্জি। পুরো জিনিসটা একটা কনসেন্ট্রেটেড বল অফ এনার্জি ছিল, দেন ওখানে থেকে এনার্জি গুলা কিসে কনভার্ট হচ্ছে, ম্যাসে কনভার্ট হচ্ছে। তো কি বলতেছে, matter and energy are regularly interchanged in the universe according to his well known equation E is equal to mc square, যেটা আমরা বলছিলাম যে এনার্জি থেকে ম্যাস, ম্যাস থেকে এনার্জি কনভার্সনের যে ইকুয়েশনটা, এটাই হলো আমাদের কি E is equal to mc square ইকুয়েশনটা। তো কি বলতেছে, in this equation multiplying the mass of an object by the square of the speed of light gives the equivalent amount of energy, যে delta E is equal to c square into delta m. Given a suitable quantity of energy
such as that in a gamma ray photon particles can spontaneously appear and the energy disappears from existence. ওই যে আমরা gamma radiation কিভাবে করে আয়নাইজেশন কজ করায় ওই জিনিসটা নিয়ে যে আমরা বলছিলাম যে গামা রে ফোটন থেকে একটা ইলেকট্রন একটা পজিট্রনের পেয়ার ক্রিয়েট হয়, দেন আবার ওই ইলেকট্রন আর পজিট্রনের পেয়ারটা কি করে অ্যানাইহিলেট করে আবার এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই ব্যাপারটা যে this is so common in the universe that it should not surprise us. The reason is that these events only happen on a subatomic scale, so we cannot detect them without complex machine. যে আমাদের অনেক ভালো কোনো ডিটেক্টর বা এইসব জিনিস ছাড়া এই ব্যাপারগুলো আসলে আমাদের ওরকম দেখা যায় না। This reaction is known as electron positron pair production. In momentum terms, it is just like an explosion. Initially only the photon existed, so there was some linear momentum. Along this initial direction, their components of momentum must sum up to the same total as the photon. যে initially যে শুরুতে শুধু ফোটন ছিল, তো ফোটনের যতটুকু মোমেন্টাম ছিল ফোটন থেকে তো ইলেকট্রন আর পজিট্রন ক্রিয়েট হচ্ছে, তো ইলেকট্রন আর পজিট্রন গুলার ফাইনাল মোমেন্টামের সাম করলে পরে কি হইতে হবে, ইনিশিয়ালি ফোটন গুলার যে মোমেন্টাম ছিল ওই মোমেন্টামের সমান হওয়া হবে। মোমেন্টাম আর কনজারভেশন যেটা আমাদের মেইনটেইন করতে হয় অলওয়েজ। তো কি বলতেছে, perpendicular to the initial momentum, the electron and the positron that were produced must have equal and opposite components of momentum so that eventually তাদের ওই মোমেন্টাম গুলি কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তো in any reaction total combination of matter energy must be conserved, যেটাকে আমরা কি নাম দিছিলাম, mass energy। ঠিক আছে, তো কি বলতেছে, if we add the energy equivalent of all matter particles with energies before and after reaction, the numbers must be equal. So total mass energy before and total mass energy after an event eventually কি হবে, এগুলি সমান সমান হবে। ওকে, সো এখন লার্নিং টিপে এখানের মধ্যে কি বলতেছে, all matter particles have an antimatter equivalent. Antiparticles have the same mass but তাদের অন্য প্রপার্টি গুলো কি থাকে, অপোজিট থাকে, যেটা আমরা নোটসে অলরেডি লিখে দিছিলাম আগে। দেন অ্যানাইহিলেশনের ব্যাপারের মধ্যে এখানে সেম জিনিসটা বলা, এই ব্যাপারগুলো। দেন ইলেকট্রন ভোল্টের যে ম্যাসের ইউনিট, এই জিনিস নিয়ে আমরা অলরেডি জানি, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের আগে পড়া হয়ে গেছে। আমাদের নতুন যে জিনিসগুলো আছে ওটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড মডেল। স্ট্যান্ডার্ড মডেলের মধ্যে কিন্তু অলরেডি আমরা এই যে আপ ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ বটম, এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা ডিসকাস করছি আগের ক্লাসগুলোতে। এরপর আমাদের লেপটনের যে ফ্যামিলিটা, লেপটনের ফ্যামিলির লেখাগুলো কোথায়, লেপটনটা লিখে নাই কেন, কোন জায়গায় টেবিলটা, এই যে লেপটনটা, যে ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন, মুয়ন নিউট্রিনো, টাও, টাও নিউট্রিনো, তো কোনটার চার্জ কত, কোনটার সিম্বল কেমন কি, তো এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা অলরেডি আগে কথা বলছিলাম। তো স্ট্যান্ডার্ড মডেলের অনেক সুন্দর একটা শর্ট ভিডিও আছে, তো আমরা ফার্স্ট ওই ভিডিওটা প্রথমে দেখব, যে স্ট্যান্ডার্ড মডেল পুরোটা প্রথমে সামারাইজ করবে, দেন ওখানের মধ্যে কয়টা টার্ম আমরা পাবো, কি জিনিস, এক্সচেঞ্জ পার্টিকেল। ঠিক আছে, ওগুলাকে বোসন বলা হয়। বোসনের টার্ম তোমাদেরকে বলছিলাম যে ওইটা আমরা পরে দেখবো। তো বোসন জিনিসগুলা কি, আমরা একটা বোসনের নামই সবচেয়ে ভালো মতো জানি, ওটা কি, ফোটন। ঠিক আছে, ফোটন জিনিসটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এনার্জি ক্যারিয়ার। তো এরকম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো প্রত্যেকটা ফোর্সের কি আছে, এনার্জি ক্যারিয়ার আছে বা এক্সচেঞ্জ পার্টিকেল আছে। ওই সবগুলাকে কি নামে ডাকা হয়, বোসন নামে ডাকা হয়। তো এই বোসন গুলা যে এই জিনিসগুলো, যে এক্সচেঞ্জ বোসন গুলোর নাম কি, ইলেকট্রোম্যাগনেটিক এর জন্য ফোটন, উইক নিউক্লিয়ারের জন্য ডব্লিউ আর জেড, স্ট্রং এর জন্য গ্লুয়ন, গ্র্যাভিটির জন্য গ্র্যাভিটর। তো কোনটা কেমন কি, এইসব ব্যাপারগুলো নিয়ে কথা বলবে, তো এটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা একটু ভিডিওটা দেখি, একটা মিনিট। না, এগুলো জাস্ট এমনি জানার জন্য যে এটা এটা আছে, যে ইউনিভার্সে সবকিছু সিমেট্রি ওয়াইজ কাজ করে। ওকে, সো এখন আমাদের
একটা ভিডিও বড় একটা ভিডিও ছোট। টেড এডেরটা খুবই ছোট জিনিস, বাট ওটা খুবই ফাস্ট, অনেক কিছু বলে যায়, তো এটা বুঝতে একটু সমস্যা হতে পারে। তো আমরা দোনোটা ভিডিও দেখবো। ফার্স্টে টেড এডের ছোটটা, যেটা জাস্ট বলবে এটা আছে এটা আছে এটা আছে, এক্সপ্লেইন করবে না। বাকি আর একটা এক্সপ্লেইন ভিডিও, ওটা দেখবো। ওকে। If you were to take any everyday object, say a coffee cup, and break it in half, then in half again, and keep carrying on, where would you end up? Could you keep on going forever? Or would you find a set of indivisible building blocks out of which everything is made? Physicists have found the latter, that matter is made of fundamental particles, the smallest things in the universe. Particles interact with each other according to a theory called the Standard Model. The Standard Model is a remarkably elegant encapsulation of the strange quantum world of যেখানে মধ্যে দেখছো আপ ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ বটম, ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মুন, মুন নিউট্রিনো, টাও, টাও নিউট্রিনো। আর এখানে এগুলি হলো তোমার বোসন, গ্লুয়ন, ফোটন, জেড বোসন, ডব্লিউ বোসন, ওগুলি। ঠিক আছে। এন্ড দেন ওই জায়গার মধ্যে যে এইচটা লেখা, এটা খুবই ফেমাস একটা বোসন, এর নাম কি? হিগস। ঠিক আছে। তো হিগস বোসনের, হ্যাঁ ইয়েস, ওকে। সো এখন আমরা দেখি পরে কি বলতেছে। আমি এখানে মনে স্পেস চাপতেছি। indivisible, infinitely small particles. It also covers the forces that govern how particles move, interact, and bind together to give shape to the world around us. So how does it work? Zooming in on the fragments of the cup, we see molecules made of atoms bound up together. A molecule is the smallest unit of any chemical compound. An atom is the smallest unit of any element in the periodic table. But the atom is not the smallest unit of matter. Experiments found that each atom has a tiny, dense nucleus surrounded by a cloud of even tinier electrons. The electron is, as far as we know, one of the fundamental, indivisible building blocks of the universe. It was the first Standard Model particle ever discovered. Electrons are bound to an atom's nucleus by electromagnetism. They attract each other by exchanging particles called photons, which are quanta of light that carry the electromagnetic force, one of the fundamental forces of the Standard Model. The nucleus has more secrets to reveal, as it contains protons and neutrons. Though once thought to be fundamental particles on their own, in 1968 physicists found that protons and neutrons are actually made of quarks, which are indivisible. A proton contains 2 up quarks and 1 down quark. A neutron contains 2 down quarks and 1 up. The nucleus is held together by the strong force, another fundamental force of the Standard Model. Just as photons carry the electromagnetic force, particles called gluons carry the strong force. Electrons, together with up and down quarks, seem to be all we need to build atoms and therefore describe normal matter. However, high-energy experiments reveal that there are actually 6 quarks: down and up, strange and charm, and bottom and top. And they come in a wide range of masses. The same was found for electrons, which have heavier siblings called the muon and the tau. Why are there 3 and only 3 different versions of each of these particles? This remains a mystery. These heavy particles are only produced for very brief moments in high-energy collisions and are not seen in everyday life. This is because they decay very quickly into the lighter particles. Such decays involve the exchange of force-carrying particles called the W and Z, which, unlike the photon, have mass. They carry the weak force, the final force of the Standard Model. This same force allows protons and neutrons to transform into each other, a vital part of the fusion interactions that drive the sun. To observe the W and Z directly, we needed the high-energy collisions provided by particle accelerators. There's another kind of Standard Model particle called neutrinos. These only interact with other particles through the weak force.
Trillions of neutrinos, many generated by the sun, fly through us every second. Measurements of weak interactions found that there are different kinds of neutrinos associated with the electron, muon, and tau. All these particles also have antimatter versions, which have the opposite charge but are otherwise identical. Matter and antimatter particles are produced in pairs in high-energy collisions, and they annihilate each other when they meet. The final particle of the Standard Model is the Higgs boson, a quantum ripple in the background energy field of the universe. Interacting with this field is how all the fundamental matter particles acquire mass, according to the standard. এই জিনিসটাই হ্যাঁ এই হিগস বোসনের এই জিনিসটা আমাদের জাস্ট ইনিশিয়াল একটা কনসেপ্ট ছিল যে আমাদের প্রত্যেকটা জিনিসের যাদের ম্যাস আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের ম্যাস অ্যাকচুয়ালি আসে কিসের থেকে এই হিগস বোসন থেকে ঠিক আছে তো এখন এই জিনিসটাই আমাদের ভেরি রিসেন্টলি বলতে আর কি এই কয় বছর আগে মাত্র ঠিক আছে 4-5 বছর আগে এরকম বের করা হয়েছে যে জিনিসটা অনেক অনেক আগে থেকে প্রেডিক্ট করা ছিল যে এরকম হিগস বোসন নামের একটা জিনিস থাকবে তো এরকম টাইপের প্রেডিকশন গুলো অ্যাকচুয়ালি তারা করতে পারছে কিভাবে বিকজ তারা দেখছে যে কেমন ভাবে এরকম সিমেট্রি ওয়াইজ পুরো ইউনিভার্স কাজ করে ঠিক আছে যে এরকম এরকম রুল অফ 3 যে প্রত্যেকটা এরকম তিনটা করে দেন প্রত্যেকটা জিনিস পেয়ারে আসে ঠিক আছে ওই জিনিস model. The ATLAS experiment on the Large Hadron Collider is studying the Standard Model in depth. By taking precise measurements of the particles and forces that make up the universe, ATLAS physicists can look for answers to mysteries not explained by the Standard Model. For example, how does gravity fit in? What is the real relationship between force carriers and matter particles? How can we describe dark matter, which makes up most of the mass in the universe but remains unaccounted for? While the Standard Model provides a beautiful explanation for the world around us, there is still a universe's worth of mysteries left to explore. Ready to start exploring? Dive right back into the perplexity. এগুলো যে বের করব অপূর্ব ইউনিভার্সের বাকি জিনিসগুলো ডার্ক ম্যাটার এখান থেকে একটা কনস্পিরেসি থিওরি বের করতেছে কি আমাদের ইউনিভার্স যদি এরকম কত সুন্দর এরকম ম্যাটার দিয়ে বানানো থাকে আরেকটা ইউনিভার্স আছে অ্যান্টিম্যাটার দিয়ে ওটা আসতেছে লাগে ওকে ও সেইটা থেকে আপসাইড ডাউন সো থিওরি ক্র্যাক আচ্ছা তো এখন আমরা একটু এই জিনিসটা যে স্ট্যান্ডার্ড মডেলের মেইন যে আমাদের প্রত্যেকটা পার্টিকেলের এক্সপ্লেনেশন ঠিক আছে তো প্রত্যেকটা পার্টিকেলের এরকম এক্সপ্লেনেশন তো এই জিনিসটা আমরা দেখব এখানের মধ্যে আমাদের কয়েকটা রেঞ্জ অফ ভিডিওস আছে এগুলো অনেকগুলো তোমরা নিজেরা দেখতে পারবা এই ভিডিওটা অনেক ভালো এই সায়েন্স শর্টস এর কিন্তু লেকচারগুলো অন্য টপিকগুলোর লেকচারগুলো অনেক ভালো ভালো হয় এদের ভিডিও কি দেখছো আগে সায়েন্স শর্টস আমি প্রবলেম দেখছি ছোট 34 মিনিটের শর্ট ওই তো এত বড় একটা টপিক এত দিনের লেকচার এখানে এত অল্প টাইমের মধ্যে বলবে আর বুঝছো দেন এখানের মধ্যে ফিজিক্স অনলাইনের ওর ভিডিওগুলো এরকম ছোট হয় ডেটের মতো কিন্তু ওই যে অনেকগুলো ইনফরমেশন বলার স্কোপ থাকে না এত অল্প টাইমের মধ্যে ঠিক আছে তাহলে বলো ফার্স্টে কোনটা দেখবা এর মধ্যে কিন্তু সায়েন্স শর্টেরটাও ভালো ডোমেইন অফ সায়েন্সেরটাও ভালো কোয়ান্টাম ম্যাগাজিনের এটাতে তো ভিউ এত বাড়লো এক বছরে ওরে বাপ রে ওটা দেখি ভাই হ্যাঁ এই যে এটা তো ক্লিক পেজ এই যে দ্য থিওরি অফ এভরিথিং ঠিক আছে এখানের মধ্যে তোমার মেইনলি আমাদের সিলেবাসের মধ্যে ব্যাপারগুলো হলো এই সায়েন্স শর্টের ভিডিওটার মধ্যে আমরা দেখি ক্লিক বেট একটাই দেখি কি দিছে ওরা এটা আমিও দেখি না এখন 400 years ago, Galileo started piecing together the basic principles of reality, what we now call modern science. But the questions he was trying to answer are as old as humanity itself. What are we made of? What are the fundamental building blocks of the universe from which you, me, the stars, and everything else is constructed? In the centuries since Galileo, thousands of theories and experiments have peered into smaller and smaller distances, converging on a single picture of the structure of matter. This somewhat daunting-looking formula is where we end up. It gives the correct answer to hundreds of thousands of experiments, in some cases with an accuracy that is unprecedented in science. It is
by any measure, the most successful scientific theory of all time. And yet, for something so extraordinary, we give it a rubbish name. We call it the Standard Model. I'm David Tong, a theoretical physicist at the University of Cambridge. And in this video, we're going to build the Standard Model piece by piece. I hope that by the end, you'll have some intuition for how the different parts fit together to create the fundamental building blocks of our universe. This is the Standard Model. It describes how everything in the universe is made of 12 different types of matter particles, interacting with 3 forces, all bound together by a rather special particle called the Higgs boson. Before we get going, some caveats. First, I said 3 forces, while there are actually 4 fundamental forces at play in the universe. This means there's something missing from this picture, and that something would be gravity. The most obvious force at play in the world around us, and yet, in many senses, the one that we understand least. We do have a theory of gravity, a very successful theory. It was given to us by Albert Einstein, and it goes by the name of general relativity. But there are 2 good reasons why it's not included in the Standard Model. The first is that, at the microscopic level, the force of gravity is so weak that it barely has any effect on a single subatomic particle. The second is that we don't really know how to incorporate general relativity, which is a classical theory, into the quantum world. We have no idea how to peer into a black hole where quantum gravity effects are clearly at work. A second caveat is that the Standard Model is written in a language known as quantum field theory. This tells us that matter, at the fundamental level, is not really made up of particles. Instead, it's made up of fields, fluid-like objects which are spread throughout all of space. These fields are engaged in an intricate, harmonious dance to a music that we call the laws of physics. The interactions between the fields produce the physical world in the form of particles. To understand the Standard Model, it's more convenient to use the language of particles. As we build up the Standard Model, we're going to meet lots of particles with an array of names that can very quickly become bewildering. But there's one classification of particles that is, by far, the most important. Every particle is either a fermion, which is a matter particle, or a boson, which is a force particle. The distinction between fermions and bosons lies in the quantum world. Fermions must obey something that we call the Pauli exclusion principle. Roughly speaking, this means that you can't put 2 fermions on top of each other in space. As such, these are the building blocks of matter. Bosons, on the other hand, can pile on top of each other as much as they want, because they're not obliged to obey the Pauli exclusion principle. Bosons are the particles that mediate various forces, and we'll talk about them much more later. But for now, let's start by looking at the fermions. Everything we're made of can be reduced to just 3 matter particles. This is the electron and 2 species of quarks that we call the up quark and the down quark. The familiar proton and neutron each contain 3 quarks. The proton has 2 up quarks and a down, while the neutron has 2 down quarks and an up. Put protons and neutrons together, and you have a nucleus. Add electrons into the mix, and you have an atom. Put a bunch of atoms together, and that's what we're made of. All the beauty and complexity that we see in the world around us can be traced to the same collection of 3 particles, rearranged over and over in different combinations. Next comes the 4th type of matter particle. It's called the neutrino, and it's not like the others. Neutrinos are extremely light and barely interact with anything else. For example, in the time it took me to say that, something like 100 trillion neutrinos passed through your body. Most of them came from the sun, but millions of them have been streaming uninterrupted through the universe since the first few seconds after the Big Bang. So there we have it. 4 matter particles. 3 that make up you, me, and everyone we know, and 1 very peculiar cosmic ghost flowing through us all. But here's where things start to get weird, because nature didn't stop there. For reasons that we do not understand, she took this collection of 4 particles and made 2 further copies. This means that there are actually 3 different kinds of electron particles. In addition to the original electron that we know and love, there are particles called the muon and the tau.
The muon and the tau behave exactly like an electron, with one important exception. They're heavier. The muon is about 200 times heavier than the electron, the tau almost 3,500 times heavier. The same generational pattern then repeats for the quarks. There are two heavier versions of the down quark that we call the strange and bottom quarks, and two heavier versions of the up quark called charm and top. And then there are also two more neutrinos. We become a little bit unimaginative in our naming and call the full collection the electron neutrino, the muon neutrino, and the tau neutrino. Now, we don't see the second and third generation of particles in everyday life. We can create these heavier particles, but they're unstable, which means that they quickly decay to the first generation of particles that we're made of. Nonetheless, we know they exist. We can detect them in particle accelerators, and in many cases we can take photographs of the tracks they leave behind. This is the collection of particles that makes up our world. 3 sets of 4. Some of this we understand very well. In particular, we understand why particles have to come in a set of 4. There's a mathematical consistency condition in the Standard Model that tells us you can't have one particle without the other 3. In contrast, we don't understand at all why there are 3 generations rather than any other number. That remains a complete mystery. There is, however, a surprising aspect of mathematical unity here. All particles are described by exactly the same equation. This equation was written down in the 1920s by the physicist Paul Dirac, originally to describe the electron. But as we discovered more and more particles, we realized the Dirac equation, or variants of it, also describes them. So that's the stuff we're made of. But still we're missing something crucial. We're missing the forces. Without the forces, the universe would be boring. All the particles would wander around the cosmos like lost souls, never interacting, never doing anything interesting. There are 3 fundamental forces in the Standard Model: electromagnetism, the strong force, and the weak force. Each of these forces comes with an associated particle. These particles are what we call bosons, the other half of our particle family. Bosons are force-carrying particles. In one way of viewing things, you can think of the fermions as constantly swapping bosons between them, affecting their motion and giving rise to what we call a force. Let's begin with the most familiar of these forces. Electromagnetism is responsible for the chemical properties of the elements, and we've harnessed it to create much of modern technology. It acts on anything that carries electric charge. That means that it acts on the electron-type particles and the quarks, but not on the neutrinos, because neutrinos are electrically neutral. An electron sitting still in space will give rise to an electric field which spreads radially outwards and attracts or repels all other electrically charged particles in its neighbourhood. But if you look more closely at that electric field, you'll find that it's comprised of the particles of electromagnetism. These particles we call photons. Next is the strongest fundamental force in nature, aptly named the strong force. This force acts only on quarks, and subsequently on particles like protons and neutrons that are made of quarks. It's the strong force that holds together the nuclei of atoms. It's also this force that is responsible for nuclear fission, and gives the energy that is released in an atomic explosion. Just as the photon is associated to electromagnetism, there is a particle associated to the strong force. We call it the gluon, because it literally sticks quarks together. As an electron gives rise to an electric field, so a quark sitting in space will give rise to a gluon field. But now something different happens. Unlike electromagnetism, the field doesn't spread out radially. Instead, the quark produces a thin flux tube, a string-like object which can only end when it finds a different kind of quark. This is what makes the strong force strong. Because the quarks are joined by a flux tube, it takes more and more energy to pull them apart. This is why we never see quarks on their own. They're always bound together by the strong force inside bigger particles like protons and neutrons. The third and final force is the most intricate and subtle of them all. This is the weak force.
Like the strong force, the weak force acts only on subatomic distance scales. But rather than binding particles together, the weak force is all about decay. We just learned that the strong force binds quarks together to form protons and neutrons, creating the atomic nucleus. The weak force has the astonishing ability to allow quarks to switch their identity. A down quark can turn into an up quark, releasing an electron and a neutrino in the process. This means that a neutron can morph into a proton, in what we call radioactive beta decay. In this way, the weak force is responsible for the nuclear fusion reactions that power the Sun and produce the energy required for life on Earth. Finally, the weak force is also the reason that heavier matter particles quickly decay into the 3 lighter and more stable fermions that make up matter as we know it. There are particles associated to the weak force, and we call these the W and Z bosons. The weak force is the only one of the 3 forces to act on all particles. In particular, it's the only force that neutrinos feel. Finally, it's time to meet the last piece of the jigsaw. The particle that in many ways ties the whole Standard Model together. This is the Higgs boson. To explain why the Higgs boson is so special, I should first tell you a striking fact. None of the fundamental particles in the world have a mass. This is where the Higgs boson comes in. Its role is to endow all fermions with a mass. I'd love to be able to give you a clear explanation for why this happens. But sadly, it's difficult to come up with good analogies for the Higgs field. Here's what I would say is a so-so analogy. You should view the Higgs field as something like a cosmic molasses, spread throughout the universe, trapping matter particles as they travel through space, and giving them what appears to us to be a mass. So this is the Standard Model. 12 matter particles interacting with 3 forces and a Higgs field. It's a beautiful picture, the pinnacle of 400 years of science. But it's clear that the Standard Model is not the last word in physics. Since the discovery of the Higgs boson, physicists like me feel that in many ways the Standard Model is too successful. It gives the right answer to every experiment that we do. Our current hope is that we'll eventually find an experiment that it gives the wrong answer to. And there are some hints that this is happening. Because only then can we get clues about what lies beyond. One of the open questions about the Standard Model is whether the 3 fundamental forces are actually different, or whether they are a manifestation of a single all-encompassing force. This is the dream of a grand unified theory. There are some theoretical signs that this may be the way things work out, but so far no experimental confirmation. Of course, we're also left with the obvious thing that's missing, and that's gravity. At the beginning of this video, I talked about the problem of quantum gravity. In recent years, we've discovered gravitational waves, which are ripples of space and time itself. And if we look closely, there are good reasons to believe that these waves are made of quantum particles that we call gravitons, just like light waves are made of photons. There are other things missing too. The Standard Model doesn't include the invisible realm of dark matter and dark energy, which means that we're missing an explanation for a whopping 95% of the energy in the universe. Dark matter is almost certainly made up of additional particles that don't interact with electromagnetism. Perhaps these particles have their own forces and their own messenger bosons. And there are still more questions about the Standard Model that we just don't know how to answer. Why is the muon 200 times heavier than the electron, while the top quark is 350,000 times heavier than the electron? Why is the neutrino 1,000,000 times lighter? We have no idea, and we have no way of predicting the masses of these particles other than going out and measuring them in experiments. But there are clearly patterns within the masses of the particles, which strongly suggests that there's some underlying structure just waiting to be uncovered. The hope is that with experimental results going hand in hand with new theoretical ideas, we'll ultimately be able to reveal the next layer of reality and understand
what lies beyond the standard model. Until then, we continue Galileo's journey, with the ultimate goal, a theoretical framework to explain the universe and everything in it. A theory of everything. ভালোই ভিডিও বানাইছে। ওকে, সো ইভেন্চুয়ালি লাস্টে যেটা বললো যে আমরা আসলে অনেক কিছু জানি না, ঠিক আছে। 5% যতটুকু এক্সপ্লেনেশন জানি এর মধ্যে এত এত পার্থক্য আছে, আর 95% কিছু জানি না, ঠিক আছে। তো এখন খুবই এনকারেজিং কথাবার্তা বলছে। এনকারেজিং কেন? বিকজ এত কিছু বের করা বাকি আছে যেগুলো তোমাদের জন্য রেখে গেছে, বুঝছো? যে এরকম লর্ড কেলভিন, যার নামে কেলভিনের ইউনিট দেওয়া হয়েছে, সে কিন্তু তার সময় বলছিল যে সায়েন্স এত বেশি জিনিস বের করে ফেলছে আর নতুন কোনো কিছু বের করার নাই, ঠিক আছে। সে বলে গেছিল, এরপরে এসে এখন দেখা যায় যে জাস্ট ব্রিটিশ ছিল দেখা তার নামে কেলভিন এখনো চলে। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো যে আমরা ভিডিওটা দেখলাম কেন? বিকজ ভিডিওটার মধ্যে এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস যে আমাদের ব্যারিয়ন, হেড্রন, মেজন এগুলো তো অলরেডি বলে রাখছি। এই যে ফোর্সেস অফ নেচার গুলা, এই যে আমাদের 4 ফান্ডামেন্টাল ফোর্স আমরা পড়ছিলাম না, তো প্রত্যেকটা ফান্ডামেন্টাল ফোর্সের জন্য যে কি আছে, এরকম এক্সচেঞ্জ পার্টিকেল আছে বা এক্সচেঞ্জ বোসন আছে। তো এগুলো সুন্দর মতো ভিডিওর মধ্যে অনেকবার করে করে এক্সপ্লেইন করছে। তো এখন আমরা জানি যে কোন ফোর্সের জন্য বা কোন টাইপ অফ ফিল্ডের জন্য কোন পার্টিকেল রেসপন্সিবল। ইলেকট্রোম্যাগনেটিক একটা সবচেয়ে ওয়েল নোন আমাদের ফোটন, স্ট্রং নিউক্লিয়ারের জন্য গ্লুয়ন, উইক নিউক্লিয়ারের জন্য যেটা আমরা দেখলাম যে ট্রান্সফরমেশন করায় ডাব্লিউ বোসন আর জেড বোসন। আর গ্র্যাভিটিটা যেটা এখন আনডিটারমাইন্ড, ওইটাই কি গ্র্যাভিটন। তো এই জিনিসটা আনএক্সপ্লেইনড এখনো আছে। তো এখন এভিডেন্স ফর এক্সচেঞ্জ বোসনস, তো এই এভিডেন্সের ওখানের মধ্যে মেইন যে কথাগুলো বলতেছে যে আমরা যে গ্র্যাভিটি ফিল করি, তো তার মানে কি যে কোনো দুটা ম্যাসওয়ালা অবজেক্টের মধ্যে কোনো একটা পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে যার জন্য অ্যাট্রাকটিভ ফোর্স আমরা পাই। দেন দুইটা চার্জওয়ালা পার্টিকেল অ্যাট্রাক্ট করে বা রিপেল করে, তো এই অ্যাট্রাকশন বা রিপালশন তাদের সেন্স করার জন্য কোনো একটা এক্সচেঞ্জ পার্টিকেল লাগবে। তো এই সব জিনিসগুলো নিয়ে কথা বলছে। আমাদের মেইনলি এক্সামের জন্য যেগুলো জানতে হবে, ঠিক আছে, এক্সামের জন্য জানতে হবে পার্টিকেল রিঅ্যাকশনের ব্যাপারগুলো। পার্টিকেল রিঅ্যাকশনের ব্যাপারে এখানে কিন্তু ফার্স্টে অনেক সুন্দর একটা কথা বলছিল আমাদের উইক ফোর্স নিয়ে একটা কথা বলছে। কি বলছে? বেটা ডিকের সময়, বেটা ডিকের সময় কি হয়, আমরা কি পড়ছিলাম মলিকুলার থাকতে মনে আছে রেডিও অ্যাক্টিভিটি, যে একটা বেটা ডিকের সময় কি হয়, যে একটা নিউট্রন কি হয়ে যায়, একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যায় কিন্তু ইলেকট্রনটাকে অনেক হাই স্পিডে বের করে দেওয়া হয়। ওই ইলেকট্রনটাকে আমরা কি বলি? বেটা মাইনাস পার্টিকেল বলি, তাই না? এক্স্যাক্টলি। তো ওই সময় আমরা যে ইকুয়েশনটা পড়তাম, ওই ইকুয়েশনটা কি ছিল? ইনকমপ্লিট ছিল। তো এখন আমরা অ্যাকচুয়াল ইকুয়েশনটা দেখবো যে আসলে হচ্ছেটা কি। এখানের মধ্যে দেখো পার্টিকেল রিঅ্যাকশন নিয়ে কি বলতেছে। পার্টিকেল রিঅ্যাকশন নিয়ে আমরা যদি এখানের মধ্যে শুরু করি, যে এখানের মধ্যে আমরা দেখবো যে পরের গুলাতে যে প্রত্যেকটা জিনিস কি বলছিলাম, যে আলটিমেট কনজারভেশন ল গুলি, যে কোনো একটা রিঅ্যাকশনে বা যে কোনো একটা ইন্টারঅ্যাকশনে বিফোর এন্ড আফটার মোমেন্টাম, মাস এনার্জি, চার্জ, ব্যারিয়ন নাম্বার, লেপ্টন নাম্বার, স্পিন নাম্বার, কোয়ান্টাম নাম্বার যতগুলি আছে সবকিছু কি থাকতে হবে? কনজার্ভ থাকা লাগবে। তো এই ব্যাপারগুলা, তো এই যে পার্টিকেল গুলা, অ্যান্টি পার্টিকেল গুলা, পার্টিকেল গুলা, অ্যান্টি পার্টিকেল গুলা প্রত্যেকটা এখানের মধ্যে আমাদের দেওয়া আছে। তো এখন আমরা দেখি এখানের মধ্যে কি বলতেছে। পার্টিকেল রিঅ্যাকশনস, reactions conserve properties, কেমন জিনিস? For any particle reaction to occur, the overall reaction must conserve various properties of particles involved. The total combination of mass energy must be the same before and after the reaction, যেটা আমরা ultimate conservation law লিখছি, একদম ফার্স্টে লিখছি। Then furthermore, momentum and charge must also be conserved. Momentum and mass energy are difficult to check. In reaction, particles can begin or end with more kinetic energy to balance any apparent mass difference. তো এই ব্যাপারটা নিয়ে আমরা ক্যালকুলেশনও দেখব, যে শুরুতে মনে করো যে পার্টিকেল গুলো যারা রিঅ্যাকশন করতেছে তাদের কাইনেটিক এনার্জি কম কিন্তু মাস বেশি, পরে দেখা গেল কি যে তাদের
ম্যাস কমে গেছে, কিন্তু ওইটার কম্পেনসেট করার জন্য কি হবে, তাদের কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে। সো ওভারঅল ম্যাস এনার্জি টোটাল সামেশন যদি বিফোর এন্ড আফটার দেখি সেম থাকবে, অর উল্টাটা হইতে পারে যে প্রথমে ম্যাস কম কাইনেটিক এনার্জি বেশি, পরের দিকে কাইনেটিক এনার্জি কমে গেছে, সো ওই এনার্জি কিসে কনভার্ট হয়েছে, ম্যাসে কনভার্ট হয়েছে। ঠিক আছে, তো কি বলতেছে, দিস ইজ হাউ accelerator collision experiments can create large mass particles. Particles with high energies can have energy converted into mass to generate many particles with less energy. যে ওরকম বড় ম্যাস ওয়ালা পার্টিকেল যাদের কাইনেটিক এনার্জি ওরকম বেশি ছিল, ওইটা থেকে কি করে ওরকম আরো ডিফারেন্ট পার্টিকেল ক্রিয়েট করতে পারে। পার্টিকেল রিঅ্যাক্টর থেকে যেসব বিম গুলো নিয়ে আসে ওগুলা দিয়ে। তো এটা থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শিখার আছে মোমেন্টাম নিয়ে, ওটা বলবো। Reactions can also have similar flexibility to ensure momentum conservation. We will see later that particles are also assigned values called baryon number and lepton number, and এগুলাকেও কি রাখতে হয়, একটা রিঅ্যাকশনে কনজার্ভ রাখা লাগে। তো এখানের মধ্যে যদি আমরা কি করি, চার্জ কনজারভেশন দেখি কেমন জিনিস। আমরা জানি যে কার্বন 14 সে হলো একটা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল, সে কি করে বেটা মাইনাস ডিকে করে, যে কার্বন 14 এর নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন কি হয়ে যায়, একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। কিভাবে কনভার্ট হয় আমরা এখন জানি, তার জন্য উইক ফোর্স এর জন্য, যে উইক ফোর্স যে আমাদের বোজন গুলো আছে ডাব্লিউ বোজন বা জেড বোজন, তার জন্য কি হয়, একটা নিউট্রন একটা নিউট্রন মানে কি ছিল, আপ ডাউন ডাউন। ঠিক আছে, তো এখন একটা ডাউন কোয়ার্ক কিসে কনভার্ট হয়ে যায়, একটা আপ কোয়ার্কে কনভার্ট হয়ে যায়। তো একটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্কে কনভার্ট হয়, এর সাথে কি করে, একটা ইলেকট্রন ক্রিয়েট করে। তো ওই রিঅ্যাকশনটা কিভাবে কি হচ্ছে ওই জিনিসটা এখানের মধ্যে এক্সপ্লেইন করা, ওইটা আমরা দেখব। কি বলতেছে চার্জ কনজারভেশন হেডিং এর আন্ডারে, চার্জেস মাস্ট বি কনজার্ভ ফর এনি পার্টিকেল ইন্টারঅ্যাকশন টু বি পসিবল। যে কোন একটা রিঅ্যাকশন, তোমরা কি এখনো কি কেমিস্ট্রিতে আসছো, গিভস ফ্রি এনার্জি ওই টপিকে ওই পড়বা তোমরা, এই গিভস ফ্রি এনার্জি এন্ড এনথালপি, এই দুইটা জিনিসই অ্যাকচুয়ালি ডিকটেট করে যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন পসিবল নাকি না। ঠিক আছে, ইভেন্চুয়ালি তোমার গিভস ফ্রি এনার্জি একটা রিঅ্যাকশন শেষে কি করতে হয়, তোমার কমা লাগে, আর নাইলে পরে ওই রিঅ্যাকশন কখনো হইতে পারে না। ঠিক আছে, অর হ্যাঁ আচ্ছা, তো তাহলে এই জিনিসটা আর এটার সাথে এনট্রপি টপিকের সাথে এটা এনট্রপিও পড়া না এখন, এনট্রপি শেষ, তাহলে পরে গিভস ফ্রি এনার্জি এখন কি সিলেবাসে বাদ দিয়ে দিছে নাকি দেখা লাগছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছি আমরা, যে কোন একটা রিঅ্যাকশন পসিবল হবে নাকি না ওইটার জন্য কি করতে হবে, এইসব আলটিমেট কনজারভেশন ল গুলাকে কনজার্ভ রাখা লাগবে। তো কি বলতেছে, we can quickly see if charge is conserved by checking the reactions equation. Consider two common nuclear reactions, alpha decay and beta decay. তো আলফা ডিকেতে এই একটা ইউরেনিয়াম 235 সে ডিকে করতেছে আলফা ডিকে, এন্ড কি প্রোডিউস করতেছে, একটা থোরিয়াম প্রোডিউস করতেছে। তো বিফোর এন্ড আফটার রিঅ্যাকশন কি থাকতে হবে, চার্জগুলো কনজার্ভ থাকতে হবে। তো শুরুতে কোনো চার্জ ছিল না, শুরুতে ছিল নিউট্রাল, তো এখন আলফা পার্টিকেলের চার্জ হলো +2, তো তাহলে থোরিয়ামের চার্জ কত হইতে হবে, -2 হওয়া লাগবে, তাহলে যেন চার্জগুলো কি থাকে, কনজার্ভ থাকে। ওইরকম বেটা মাইনাস ডিকের সময় কি হচ্ছে, এই হলো তোমার কার্বন 14 নিউক্লিয়াস, কার্বন 14 নিউক্লিয়াসের মধ্যে 6টা কি আছে, প্রোটন আছে, তো তাহলে 6টা প্রোটনের চার্জ লিখছে +6। এখন সে নাইট্রোজেন ক্রিয়েট করে, তো +7, এন্ড একটা বেটা পার্টিকেল ক্রিয়েট করে, তার চার্জ কি -1। তো এতটুকুই কিন্তু আমরা ও লেভেলসে পড়ে আসছি, ও লেভেলসে কিন্তু আমরা এই নিউট্রিনোর এই কাজে আর যাই নাই, বিকজ তার সে তো নিউট্রাল, এর জন্য তারা বেল দেয় নাই। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে পরের যে ব্যাপারটা, কি ব্যাপার, আমরা হঠাৎ করে যে একটা ইলেকট্রন প্রডিউস করলাম, শুরুতে কি কোনো ইলেকট্রন ছিল, শুরুতে জাস্ট আমরা কি করতেছি, নিউক্লিয়াস নিয়ে ডিল করতেছি। ঠিক আছে, শুধু একটা নিউক্লিয়াসের মধ্যে কি আছে, 6টা প্রোটন আছে, 8টা কি আছে, নিউট্রন আছে। ঠিক আছে, এখন 6টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে, এন্ড আফটার দ্য রিঅ্যাকশন 7টা প্রোটন 7টা নিউট্রন হয়ে গেছে, যে একটা নিউট্রন কিসে কনভার্ট হয়ে গেছে, একটা প্রোটনে কনভার্ট হয়ে গেছে। তো একটা নিউট্রন কমছে, একটা প্রোটন কি করছে, বাড়ছে। কিন্তু ইলেকট্রন, হঠাৎ করে ইলেকট্রন চলে আসছে, ইলেকট্রন তো একটা কোয়ার্ক না, ইলেকট্রন তো একটা লেপটন, তো তার তো একটা লেপটন নাম্বার আছে, ইলেকট্রনের একটা লেপটন নাম্বার আছে +1। এতক্ষণ এখানে ব্যারিয়ন ছিল কয়টা,
14টা ব্যারিয়ন ছিল, এখানে এখনো কি আছে 14টা ব্যারিয়ন আছে। তো ব্যারিয়ন নাম্বারে কোনো সমস্যা নাই, একটা প্রোটন নিউট্রনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। কিন্তু ইলেকট্রনের এক্সপ্লেনেশন আমরা কিভাবে বলবো? ইলেকট্রনের তো একটা লেপ্টন নাম্বার আছে। তো শুরুতে টোটাল লেপ্টন নাম্বার ছিল 0, বিকজ শুরুতে কোনো ইলেকট্রন ছিল না। তো শুরুতে টোটাল লেপ্টন নাম্বার ছিল 0। তো আফটার রিঅ্যাকশন হঠাৎ জাস্ট একটা ইলেকট্রন শুধু তুমি যদি লেখো, তো তখন কি লেপ্টন নাম্বার কনজার্ভ থাকলো? তো তার মানে আমাদের কি ইলেকট্রনের সাথে আরো একটা পার্টিকেল ক্রিয়েট হচ্ছে, যার লেপ্টন নাম্বার কি হবে -1 হবে। তাহলে যেন লেপ্টন নাম্বার গুলাকেও কি করতে পারে, ক্যান্সেল করে দিতে পারে বা কনজার্ভ রাখতে পারে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে। তো ওই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা দেখবো যে রিঅ্যাকশনের এসব জিনিসগুলো কিভাবে কি আগায়। তো কি বলতেছে, the reaction for beta minus decay led to the development of the theory that neutrinos and antineutrinos exist. They are almost massless and have no charge, so are impossible to detect. কিন্তু তাদেরকে অনেক খুবই একটা ফ্যান্সি ওয়েতে ডিটেক্ট করা যায়, ওরকম একটা বুকলেটে আমরা কোশ্চেন দেখবো, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানের মধ্যে কাজটা কিভাবে করতেছে খেয়াল করো। If the same nuclear charge produces the same single particle every time, then for mass energy to be conserved, the beta particles would need to have the same energy every time. This is the case for alpha particles. যে আলফা পার্টিকেল গুলি প্রত্যেকবার কি পায়, সেম এনার্জি পায়, যে মোর অর লেস তাদের এনার্জি রেঞ্জটা সেম থাকে। কিন্তু বেটা পার্টিকেলদের দেখা যায় মাঝে মাঝে এনার্জি বেশি হয়, মাঝে মাঝে বেটা পার্টিকেল গুলোর এনার্জি কম হয়। তো তাহলে নিউট্রন থেকে প্রোটনে কনভার্ট হচ্ছে, এই রিঅ্যাকশন ফিক্স। তো তাহলে ইলেকট্রন যেটা প্রোডিউস হচ্ছে তারও তো এনার্জি ফিক্স থাকার কথা, তার এনার্জি বারবার চেঞ্জ হয় কেন? একবার বেশি এনার্জি পায়, একবার কম এনার্জি পায়, এটা কেন? বিকজ তার সাথে আরো একটা কিছু তৈরি হইতেছে। তো ইলেকট্রন বেশি এনার্জি পাওয়া মানে সাথে যে জিনিসটা ক্রিয়েট হইতেছে তার এনার্জি কম পাওয়া, ইলেকট্রন কম এনার্জি পাওয়া মানে তার সাথে যেটা ক্রিয়েট হইতেছে ওই জিনিসটা কি পাওয়া, বেশি এনার্জি পাওয়া। তো ওই জিনিসটা এক্সপ্লেনেশন বা ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে সময় তখন বের হয়েছে নিউট্রিনোর কাহিনী। কি হয়েছে দেখো, however scientists found that beta particles from nuclei of the same isotope have a range of kinetic energies, যে কয়েক সময় কাইনেটিক এনার্জি বেশি, কয়েক সময় কাইনেটিক এনার্জি কম। তো this suggested that another particle was flying away with some of the kinetic energy, so the total kinetic energy produced would always be the same, because total mass energy concept যদি আমরা বলি, total mass before and total mass after সমান। সো এখন তাহলে টোটাল mass energy before টোটাল mass energy after ও সমান হওয়ার কথা। সো ইলেকট্রনটা বারবার ডিফারেন্ট এনার্জি পাবে কেন? বিকজ তার সাথে ইনভিজিবল কোন একটা কিছু ক্রিয়েট হচ্ছে, যার কিছু এনার্জি চলে যাইতেছে, ঠিক আছে? তো ওই জিনিসটা থেকে তখন নিউট্রিনোর ব্যাপার আসছে। তো এখানের মধ্যে কি বলতেছে, ওয়ার্ড এক্সাম্পলে খেয়াল করো। ফর ইচ অফ দিস রিঅ্যাকশনস কনফার্ম whether or not they can occur through conservation of charge, beta plus decay। তো একটা নাইট্রোজেন 13 কার্বন 13 এ কনভার্ট হবে, আর এখানের মধ্যে কি ক্রিয়েট করতেছে, একটা পজিট্রন ক্রিয়েট করতেছে, যে বেটা প্লাস পার্টিকেল কি একটা ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, যে একটা পজিট্রন, এন্ড সাথে কি ক্রিয়েট করতেছে, একটা নিউট্রিনো। তো এখন দিস রিঅ্যাকশন ইজ পারমিটেড অ্যাজ ইট কনজার্ভস দ্য চার্জ, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কনজার্ভ আছে। এখন একটা পজিটিভ পাইয়ন, যে একটা পাইয়ন কি করতেছে, একটা মুয়ন আর একটা মুয়ন নিউট্রিনোতে কনভার্ট হচ্ছে। কিন্তু এটা করলে পরে হবে না। কেন হবে না দেখো, বিকজ পাইয়নের চার্জ হলো পজিটিভ আর মুয়নের চার্জ কি নেগেটিভ। তো একটা পজিটিভ ছিল ইনিশিয়ালি, লেফট হ্যান্ড সাইডে টোটাল চার্জ ছিল পজিটিভ, তো রাইট হ্যান্ড সাইডেও টোটাল চার্জ কি থাকতে হবে, +1 থাকা লাগবে। কিন্তু এখানে কত আছে, -1। তো তাহলে পরে এই রিঅ্যাকশনটা কি না, চার্জ কনজারভেশন ভায়োলেট করতেছে। তো এর জন্য এই রিঅ্যাকশনটা নেচারে পসিবল না। তো বলতেছে দিস রিঅ্যাকশন ইজ নট permitted as it does not conserve charge. In fact, a positive pion decays into an anti-muon, anti-muoনের চার্জ +1, তো তখন ওখানের মধ্যে ঠিকঠাক হয়। And a muon neutrino with a lifetime of very long, 26 nanosecond, ঠিক আছে? এত লম্বা টাইম বেঁচে থাকে, হ্যাঁ। আচ্ছা, সো এখন এখানের মধ্যে লার্নিং টিপের মধ্যে কি বলতেছে, যে আমাদের
ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলের নাম যে পজিট্রন, ওই কথাটা। সো বেটা মাইনাস পার্টিকেলকে এমন ভাবে শো করা হয়, তো তাহলে বেটা প্লাস পার্টিকেলটা কি হবে? জাস্ট পজিটিভ, ঠিক আছে, নেগেটিভের জায়গায় পজিটিভ, এটাই। তো এখন এইখানের মধ্যে আমাদের কনজারভেশন অফ ব্যারিয়ন নাম্বার এন্ড কনজারভেশন অফ লেপ্টন নাম্বার নিয়ে কাহিনী। তো এখানের মধ্যে দেখো কাজগুলা কি হয়। তো এখানে তোমাদের একটা ব্যাপার বলে দেই, এই জিনিসটা অনেকজন একটু কনফিউজ করে ফেলে। কেমন জিনিস কনফিউজ করে ফেলে দেখো, এই যে ইউরেনিয়াম 235 আর নিচে যে 92 দেওয়া, এখানের মধ্যে অনেকজনই চিন্তা করে কি, অনেকজন চিন্তা করে যে ইউরেনিয়ামের এটাকে অ্যাটম ভাবে, বাট এটা কিন্তু ইউরেনিয়ামের অ্যাটম নিয়ে আমরা কাজ করতেছি না। আমরা অলওয়েজ এগুলা কি রিঅ্যাকশন বলি? নিউক্লিয়ার রিঅ্যাকশন বলে। সো উই আর অনলি ফোকাসিং অন দা নিউক্লিয়াস। সো যখন নাকি ইউরেনিয়াম 235 আর নিচে 92 দেওয়া, 92টা কি নট দা ইলেকট্রন নাম্বার, ইট হ্যাজ নো ইলেকট্রনস, ইউ আর অনলি ডিলিং উইথ দা নিউক্লিয়াস। তো 92 যেটা দেওয়া, এটা কি প্রোটন নাম্বার, ঠিক আছে। কেন চিন্তা করবে এটা ইলেকট্রন ভাই? না, এই যে এখানের মধ্যে তোমার পিরিয়ডিক টেবিলের মধ্যে যেমন দেওয়া থাকে না, তো এটা তো সবাই এলিমেন্ট ভাবে বা অ্যাটম ভাবে, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমরা যেটা নিয়ে ডিল করতেছি, এটা পুরোটাই কি নিউক্লিয়াস। সো এখানে যদি ইউরেনিয়াম 235 আর নিচে 92 দেওয়া থাকে, তো যদি জিজ্ঞাসা করে এটা চার্জ কত, তো এটার চার্জ আমরা কত বলবো? 92, ঠিক আছে। নিচে যে 92 দেওয়া আছে, তো এটার চার্জ আমরা কত বলবো? এটার চার্জ আমরা বলবো 92, নট 0, ঠিক আছে। অ্যাটম হইলে চার্জ হইতো 0, কিন্তু এটা শুধু নিউক্লিয়াস, তো তাহলে এটা চার্জ কত? প্লাস 92। তো তাহলে এই যে তার চার্জ হলো কত? প্লাস 92। থোরিয়ামের নিচে এখানে কত আছে? 90, তো তার মানে তার চার্জ কত? প্লাস 90। তো আলফার নিচে এখানে 2 আছে, তো তার মানে তার চার্জ কত? প্লাস 2। তো লেফট হ্যান্ড সাইডে চার্জ 92, রাইট হ্যান্ড সাইডে 90 প্লাস 2 92। সো চার্জ কনজার্ভ। দেন ব্যারিয়ন নাম্বার, এই যে উপরে যে জিনিসটা দেওয়া, এটা কি আমরা ম্যাস নাম্বার বলি না, যে প্রোটন আর নিউট্রনের টোটাল নাম্বার। তো প্রোটনও একটা ব্যারিয়ন, বিকজ সে 3টা কোয়ার্ক দিয়ে বানানো। নিউট্রনও একটা ব্যারিয়ন, বিকজ সে 3টা কোয়ার্ক দিয়ে বানানো। তো তাহলে ম্যাস নাম্বারটাকে আমরা কি নামে ডাকবো? ব্যারিয়ন নাম্বার নামে ডাকবো। তো তাহলে ইউরেনিয়ামের ব্যারিয়ন নাম্বার কত? 235। থোরিয়ামের ব্যারিয়ন নাম্বার কত? 231। আর আলফার ব্যারিয়ন নাম্বার কত? 4। সো তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ব্যারিয়ন নাম্বার গুলো ম্যাচ করতেছে। এন্ড ফাইনালি লেপ্টন নাম্বার, এখানে কোনো ইলেকট্রন আছে, কোনো মুয়ন আছে, কোনো টাও আছে, কোনো নিউট্রিনো নাই, কিছু নাই। তো তাহলে তাদের লেপ্টন নাম্বার কত? লেফট হ্যান্ড সাইডেও 0, রাইট হ্যান্ড সাইডেও সবগুলোতে কত আছে? 0। তো তাহলে এই জিনিসটাও কি কনজার্ভ। দুইটা আলাদা আলাদা তোমার। আচ্ছা, এরপর বেটা মাইনাস ডিকের সময় যে কার্বন 14 থেকে যে নাইট্রোজেন ক্রিয়েট হবে, তো কার্বন 14 এর নিচে কত দেওয়া আছে? 6। তো এটা কার্বন 14 এর অ্যাটম না, এটা কি নিউক্লিয়াস। তো এর জন্য এটা চার্জ কত হবে? প্লাস 6। নাইট্রোজেনের চার্জ হলো প্লাস 7। বেটা মাইনাস মানে ইলেকট্রন, তার চার্জ হলো -1। তা আমরা এতদিন যে এটা নাও দিতাম, তাইলে পরেও কি আমাদের সুন্দর মতো চার্জ কনজারভেশনে কোনো ঝামেলা করতো না, মিলে যেত। এখন ব্যারিয়ন নাম্বার যদি আমরা দেখি, উপরে কার্বনের এখানে 14, নাইট্রোজেনের এখানে 14, তো ব্যারিয়ন নাম্বারও কি হয়ে যাচ্ছে? সুন্দর মতো মিলে যাচ্ছে। কিন্তু লেপ্টন নাম্বার যদি আমরা শুধু ইলেকট্রনটা লিখতাম আর অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো যেটা আছে ওইটা যদি না লিখতাম, তখন কি হইতো? তখন দেখা যেত যে ইলেকট্রনের লেপ্টন নাম্বার আছে +1, কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে 0, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে হলো +1। তো তাইলে পরে তো লেপ্টন নাম্বার কনজার্ভ হইলো না। তো তাহলে তার সাথে কি ক্রিয়েট হচ্ছে? এমন একটা পার্টিকেল ক্রিয়েট হচ্ছে যার কোনো চার্জ নাই, বিকজ চার্জ অলরেডি কনজার্ভড আছে, যে একটা ব্যারিয়ন না, বিকজ ব্যারিয়ন নাম্বার অলরেডি কনজার্ভ হয়ে গেছে। তো তাহলে কি হবে? পার্টিকেলটা এমন একটা পার্টিকেল হবে যার লেপ্টন নাম্বার হলো -1 এন্ড সে কি হবে? নিউট্রাল হবে। তো লেপ্টন নাম্বার -1 মানে অ্যান্টি লেপ্টন হওয়া লাগবে। অ্যান্টি পার্টিকেলের লেপ্টন নাম্বার কি হয়? মাইনাস হয়। সো অ্যান্টি লেপ্টন। এন্ড কেমন অ্যান্টি লেপ্টন? নিউট্রিনো টাইপের লেপ্টন। কেন? বিকজ নিউট্রিনোর চার্জ কত হয়? 0 হয়। সো এর জন্য এখান থেকে কি আসছে? অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো। অ্যান্টি মানে লেপ্টন নাম্বার -1, নিউট্রিনো বিকজ চার্জ 0, এন্ড এখানে ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে। তো ইলেকট্রনের সাথে অ্যাকম্পেনিং যেই পার্টিকেলটা ক্রিয়েট হবে এটা কি হবে? ইলেকট্রন নিউট্রিনো হবে।
যদি এটা একটা মুয়ন হইতো তো তখন এটা কি হইতো, মুয়ন নিউট্রিনো ক্রিয়েট হইতো। যদি এখানে একটা টাও ক্রিয়েট হইতো তো তখন তার করেসপন্ডিং নিউট্রিনোটা কোন নিউট্রিনো ক্রিয়েট হইতো, টাও নিউট্রিনো ক্রিয়েট হইতো। বুঝা গেছে? তো তাহলে এইটা হলো আমাদের মেইন ব্যাপার। তো এখানে আমাদের কাজটা কি, যে এটাকে এমন ভাবে আঁকে, এই হলো তোমার নিউট্রিনো, এটা কি আঁকলাম নিচে ই দিয়ে বুঝিয়ে দিলাম ইলেকট্রন নিউট্রিনো। কিন্তু ইলেকট্রন নিউট্রিনো চার্জ 0, ইয়েস, বাট কিন্তু তার লেপটন নাম্বার তো +1, কিন্তু আমাদের -1 লেপটন নাম্বার বানাইতে হবে। তো এর জন্য অ্যান্টি, উপর একটা বার দিয়ে দেওয়া মানে হলো কি অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো বুঝাইতেছে। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসটা হলো আমাদের মেইন কাজ। দেন ওরকম এখানে যদি আমরা কি করি, এই প্রোটন আর ইলেকট্রন গুলি বাদ দিয়ে আমরা যদি আইসোলেট করে শুধু নিউট্রনের কনভার্সনটা দেখি, যে নিউট্রনটা কিসে কনভার্ট হচ্ছে, একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা কি অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনোতে কনভার্ট হচ্ছে। তো শুধু যদি আমরা এই যে নিউক্লিয়াস পুরাটা না ধরে জাস্ট কার কনভার্সনটা দেখতেছি, নিউট্রনের কনভার্সনটা দেখতেছি, যে নিউট্রনটা কি হচ্ছে, আর নিউট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস ইজ কনভার্টিং ইনটু আ প্রোটন এন্ড অ্যান ইলেকট্রন। এতটুকু পড়তাম, কিন্তু সাথে এখন আমরা কি জানি, ইলেকট্রনের সাথে আরেকটা কি ক্রিয়েট হয়, অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো ক্রিয়েট হয়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলি আমাদের রিঅ্যাকশন ওরকম দিতে পারে, দেন আমাদের টেস্ট করতে বলতে পারে যে এই রিঅ্যাকশনটা কি পসিবল নাকি না। তো পসিবল হলে কেন পসিবল বলবা, চার্জ এন্ড লেপটন নাম্বার, ব্যারিয়ার নাম্বার এসব কনজার্ভ। আর পসিবল না হইলে বলবা কেন পসিবল না, বলবা যে এই জিনিসগুলা কনজার্ভ নাই। বুঝা গেছে? এমন টাইপের ব্যাপার। তো এইখানে তোমাদের আরো রিঅ্যাকশনে যায় বেটা মাইনাস ডিকে, এখানের মধ্যে তোমার একটা ডাউন কোয়ার্ক কি হচ্ছে, একটা আপ কোয়ার্কে কনভার্ট হচ্ছে, একটা ইলেকট্রনে কনভার্ট হচ্ছে, আর একটা অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনোতে কনভার্ট হচ্ছে। তো এইভাবে করেও কি করা যায়, সবকিছু কনজারভেশন দেখানো যায়। বুঝা গেছে? তো এই ব্যাপারগুলি আমাদের প্রত্যেকটা ইন্টারঅ্যাকশনের মধ্যে ডিল করা লাগে। যে এখানের মধ্যে দেখো চার্জ কনজার্ভ, ব্যারিয়ার নাম্বার কনজার্ভ, লেপটন নাম্বার কনজার্ভ, কিন্তু স্টিল একটা রিঅ্যাকশন পসিবল না হইতে পারে। কিসের জন্য? বিকজ স্ট্রেঞ্জ কোয়ার্ক নামের যে কোয়ার্ক আছে তার কি আছে, একটা প্রপার্টি আছে যেটাকে আমরা কি বলি, স্ট্রেঞ্জনেস। তো বিফোর দ্য রিঅ্যাকশন স্ট্রেঞ্জনেস আছে -1, তো আফটার দ্য রিঅ্যাকশন টোটাল স্ট্রেঞ্জনেস কত হইতে হবে, -1 হওয়া লাগবে। তো এরকম আমরা কি বলে ওয়ার্কশিটের মধ্যে একটা কোশ্চেন দেখছিলাম না, যে ওমেগা পার্টিকেল, তো ওমেগা পার্টিকেলের জন্য স্ট্রেঞ্জনেস কিভাবে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কনজার্ভ রাখতে হয়, কমন জিনিস। দেন আমাদের রিলেটিভিস্টিক ব্যাপার, এইগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলছি, যে লাইটের স্পিডের কাছাকাছি মুভ করলে যে টাইম কিরকম আস্তে আস্তে ফ্লো করে। তো এখন বাবা জানাবো। ওকে, আর তোমাদের এই টুর্নামেন্ট শেষে এটা দেখা যাক আর একটা কিছু হইতে পারে। ওকে, তো এখন তোমাদের যা ছোট একটা জিনিস এখনো বাকি আছে পার্টিকেল ফিজিক্সে, এই লার্জ হ্যাড্রন কোলাইডার। তো যেই কাজটা করবে আজকে না, তো যেই কাজটা তোমরা করবা, ফার্স্ট অফ অল পার্টিকেল ফিজিক্সে বইয়ে যতটুকু জিনিস লেখা আছে ওই জিনিসগুলো তোমরা রিডিং করে আসবা। ঠিক আছে? ওয়েডনেসডে ক্লাসে তোমাদের এইগুলা জিনিসের যে কোনোটা কনফিউশন থাকলে ওগুলো নিয়ে কথা বলবো, নাইলে তোমরা বাকি চেক পয়েন্ট কোশ্চেন গুলি সবগুলা করে নিয়ে আসবা। ঠিক আছে? বলবো বুকলেট সামনের দিক থেকে ওইটা 4টা থেকে 6টা। ঠিক আছে? ও আচ্ছা, এই ট্র্যাক গুলা এগুলাকে ফিঙ্গারপ্রিন্ট বলে, বুঝছো? যে ম্যাক্সিমাম ইন্টারঅ্যাকশনে মুখস্থ, যে এখানের মধ্যে এই ইন্টারঅ্যাকশন গুলি আছে, জাস্ট পিকুলিয়ার কোনো প্যাটার্ন পাইলে পরে ওইটা নিয়ে মেইনলি কাজ করে। বুঝছো? সারাদিন ওরা এই ট্র্যাকই দেখছো। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। তোমরা বইটা পড়ার পরে চেক পয়েন্ট কোশ্চেন গুলো পড়ে ফেলবা। চলে আসছে।